আসসালামু আলাইকুম দর্শক, ফ্ল্যাগ অফ জাস্টিসে আপনাদেরকে স্বাগতম। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবার পর নতুন নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। একই দিনে দুইটি শপথ গ্রহণ করার কথা ছিল। একটি হলো জাতীয় সংসদ সদস্য হিসেবে, অন্যটি হলো সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। কিন্তু আমরা লক্ষ্য করলাম বিএনপির সংসদ সদস্য এবং তাদের জোটের যে নবনির্বাচিত সংসদ সদস্য তারা দ্বিতীয় শপথটি গ্রহণ করলেন না, অর্থাৎ সংবিধান সংশোধন পরিষদের যে সদস্য হিসাবে শপথ গ্রহণের কথা সেটি তারা গ্রহণ করলেন না। অন্যদিকে জামাত এবং এনসিপি জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা তারা দুইটি শপথই গ্রহণ করেন। তো বিএনপির এই দ্বিতীয় শপথটি গ্রহণ না করার পক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ একটা বক্তব্য রাখেন। সেখানে তিনি বলেন যে আমরা কেউই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং গণভোট সংবিধানে নাই, সুতরাং আমরা সংবিধান সংশোধন পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করতে পারি না। অন্যদিকে বিএনপির আরেকজন নেতা মেজর হাফিজ সাহেব তিনি বলেন যে গণভোট সংবিধানে নাই। কিসের গণভোট? দর্শক, আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে জুলাই সনদ সংস্কারের প্রস্তাব নিয়ে যখন আলোচনা শুরু হয় অন্তর্বর্তীকালীন সরকারের ব্যবস্থাপনায়, তখন প্রথম থেকেই সংস্কার প্রস্তাবগুলির ব্যাপারে নানা রকম আপত্তি তোলে বিএনপি। সেখানে নেতৃত্ব দেন স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব। তারা ইনিয়ে বিনিয়ে নানা রকম বাধা প্রদান করে এই সংস্কার প্রস্তাবের ক্ষেত্রে। বিশেষ করে মৌলিক যে ২০টি প্রস্তাবনা আছে তার প্রায় অর্ধেকের ক্ষেত্রেই দলটি নোট অফ ডিসেন্ট দেন, অর্থাৎ তারা এই প্রস্তাবের সাথে সাময়িকভাবে একমত হলেও তারা পুরোপুরি এই সংস্কার প্রস্তাবের সাথে একমত নন। এরপর এই জুলাই সনদের যে চূড়ান্ত পর্যায়ে আসার ব্যাপারে দলগুলির মধ্যে নানা রকম বিভাজন দেখা যায়। কীভাবে এটি বাস্তবায়ন হবে এবং গণভোটে এটি কীভাবে উল্লেখ করা হবে। যদিও শেষ পর্যন্ত সবগুলি দলই গণভোটের ব্যাপারে একমত হয়, তবে গণভোট কবে অনুষ্ঠিত হবে সেটি নিয়ে একটি জটিলতা দেখা যায়। গণভোট জাতীয় নির্বাচনের আগে অনুষ্ঠানের দাবিতে জামাত এবং তার সঙ্গীরা মিলে রাজপথে নানা রকম কর্মসূচি দেয়, যদিও তৎকালীন সরকার ইউনূস সরকার সেই দাবিকে গুরুত্ব না দিয়ে বিএনপির চাওয়া অনুযায়ী একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের আয়োজন করে, যেটি গত 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। এবং এই জাতীয় নির্বাচনে আমরা নিশ্চয়ই জেনে গেছি যে জনগণ বিপুলভাবে বিএনপিকে ভোট দিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সহায়তা করে এবং সরকার গঠনে চূড়ান্তভাবে সাহায্য করে। পাশাপাশি গণভোটেও মানুষ ব্যাপকভাবে অংশগ্রহণ করে এবং সেখানে 69 থেকে 70% মানুষ গণভোটে হায়ের পক্ষে রায় দেয়। অর্থাৎ এটা বলাই যায় যে জনগণ যেমন ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনের সুযোগ দেয়, দেশ পরিচালনার দায়িত্ব দেয়, পাশাপাশি তাদেরকে অতিরিক্ত একটি দায়িত্ব দেয়, একটি গঠনমূলক রাষ্ট্র কাঠামো গঠনের জন্য ভোটে রায় দেওয়ার মাধ্যমে তারা বিএনপিকে অতিরিক্ত একটি দায়িত্ব দেয়। কিন্তু নির্বাচন শেষ হবার পর, সরকার গঠনের পর বিএনপির বিভিন্ন নেতৃস্থানীয় লোকজনের কথাবার্তা থেকে স্পষ্ট এটা প্রতীয়মান হয় যে তারা জুলাই সনদের সংস্কার প্রস্তাবের ব্যাপারে আন্তরিক না। তারা ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করছেন যে জুলাই সনদ সংবিধান সম্মত নয়, সুতরাং আমরা এটি বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের যে আগের প্রতিশ্রুতি আছে সেই অনুযায়ী আমরা এটিকে বাস্তবায়ন করব। খুবই দুঃখজনক ব্যাপার হলো যে আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন যে বিএনপি তাদের সুবিধা অনুযায়ী এবং প্রয়োজন অনুযায়ী সংবিধানের আইনের কথা বলেন, যেটি তাদের পক্ষে যায় বিএনপি সেটি সংবিধান সঙ্গত না হলেও সেটিকে তারা সমর্থন করেন। যেমন উদাহরণ হিসেবে বলা যায় যে গত 2024 সালের 5ই আগস্ট যে গণ আন্দোলন হয়, এটি আসলে সংবিধানের কোন ধারা অনুযায়ী হয়েছিল? বিএনপি কেন এই গণ অভ্যুত্থানকে সমর্থন দিয়েছিল? এবং 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে যে সরকার গঠিত হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, সেই সরকার যখন শপথ গ্রহণ করে সেটি আসলে সংবিধানের কোন ধারা অনুযায়ী হয়েছিল? এবং সেই সরকার যদি সংবিধান সম্মত না হয় তাহলে সেই সরকারের শপথ অনুষ্ঠানে বিএনপির লোকজন কেন উপস্থিত ছিল?
এরপর দেখেন যখন একটি গণ অভ্যুত্থান হয় তখন আসলে সংবিধান আর কার্যকর থাকে না। সেই সরকারের অধীনেই তারা দীর্ঘ ১.৫ বছর বা তার কিছু কম সময় ধরে সংস্কার প্রস্তাব নিয়ে সরকারের পরিচালনায় সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করে দীর্ঘদিন ধরে, এবং শেষ পর্যন্ত তারা গণভোটের ব্যাপারে একমত হয় এবং চূড়ান্তভাবে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হয়, যে ভোটের ফলাফল আমরা জানি। দর্শক, উল্লেখ করতেই হচ্ছে যে নির্বাচনে জনগণ বিএনপিকে শতাংশ হিসেবে 50% অর্থাৎ 50% মানুষ কাস্টিং ভোটের অর্ধেক মানুষ বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দেয়। কিন্তু পাশাপাশি গণভোটে প্রায় 70% মানুষ হায়ের পক্ষে ভোট দিয়ে বিএনপিকে অতিরিক্ত হিসেবে রাষ্ট্র কাঠামো পরিবর্তনের এবং একটি নতুন রাষ্ট্র গঠনের জন্য অতিরিক্ত দায়িত্ব দেয়। বিএনপি এক্ষেত্রেও দ্বিচারিতার আশ্রয় নিচ্ছে। জনগণের 50% মানুষের রায়কে তারা গ্রহণ করছে, পাশাপাশি গণভোটের ক্ষেত্রে যে 70% মানুষ রায় দিয়ে তাদেরকে অতিরিক্ত একটা দায়িত্ব দিল রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য, নতুন একটি বাংলাদেশ গঠনের জন্য, সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য, সেটি তারা মানছে না। একই ব্যক্তির জাতীয় সংসদের ভোটকে তারা গ্রহণ করছে, আবার তাদেরই হায়ের পক্ষে দেওয়া অধিকাংশ মানুষের প্রায় 2/3 বেশি সংখ্যক মানুষের রায়কে, জনমতকে তারা অবজ্ঞা করছে। এটি নিঃসন্দেহেই বিএনপির জন্য একরকম দ্বিচারিতা। এটি মানুষ কোনোভাবেই স্বাভাবিকভাবে নেবে না, ইতিবাচকভাবে নেবে না। মানুষের যে জুলাইয়ের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতি যদি সরকার বৃদ্ধাঙ্গুলি দেখায়, তাহলে তাদের পরিণতিও যে ভবিষ্যতে ভালো কোনো ফল বয়ে আনবে না, তাদের পরিণতিও যে ভালো হবে না, এটি গুণিক বা পীর দরবেশ না হলেও সহজ করে এটা বলা যায়। দর্শক, অন্য একটি বিষয়ে একটু কথা বলতে চাই। আমাদের জেলা গাইবান্ধা জেলায় একটি পৌর পার্ক আছে, যে পার্কে একটি কেন্দ্রীয় শহীদ মিনার আছে। সেখানে গতকাল মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্থানীয় আওয়ামী লীগের 2 নেতা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর জয় বাংলা স্লোগান দিতে থাকে। সে সময় হঠাৎ পুলিশ তাদের দুইজন নেতাকে গ্রেপ্তার করে। খুব ভালো কথা, তারা পুলিশের দায়িত্ব তারা করেছে, কারণ আওয়ামী লীগের কার্যক্রম নির্বাহী আদেশে অস্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে, সুতরাং পুলিশ তাদেরকে অ্যারেস্ট করতেই পারে। কিন্তু আমার প্রশ্ন হলো যে নির্বাচনের পরের দিন থেকে আমরা লক্ষ্য করছি দেশের বিভিন্ন প্রান্তে ঢাকঢোল পিটিয়ে আওয়ামী লীগের কার্যালয়গুলো খুলে দেওয়া হচ্ছে। তো পুলিশ যদি নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের নেতাকর্মীদেরকে জয় বাংলা স্লোগান দেওয়ার অপরাধে গ্রেপ্তার করতে পারে, তাহলে ওই পুলিশ তখন কোথায় ছিল যখন সারা দেশে আওয়ামী লীগের অফিসগুলো খুলে দিচ্ছিল বিএনপির লোকজন? আবার সরকারের পুলিশ অন্যদিকে জয় বাংলা স্লোগান দেওয়ার অপরাধে আওয়ামী লীগের 2 নেতাকে গ্রেপ্তার করেছে। এটি কেমন দ্বিচারিতা? নির্বাচনের পরে আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়ার ক্ষেত্রে বিএনপি যে ভূমিকা রেখেছিল, সেক্ষেত্রে বিএনপি তাদের কার্যালয় খুলে দিয়েছিল কোন আইনের আওতায়? আবার যদি প্রশ্ন করি যে সেখানে যদি কোনো আইন কার্যকর না হয়, তাহলে আওয়ামী লীগের গতকালের মহান শহীদ দিবসের অনুষ্ঠানে ফুল দেওয়ার পর, জয় বাংলা স্লোগান দেওয়ার পরে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে, এটি আসলে আইনের কেমন শাসন, আইনের কেমন প্রয়োগ? এটি কি সেই ফ্যাসিবাদী আমলের পুলিশের আচরণ না? সরকারের এই দ্বিচারিতা, আইন ভঙ্গ করার যে প্রবণতা, এটি খুব ভয়ানক একটি লক্ষণ। সরকার যদি মনে করে আওয়ামী লীগকে তাদের কার্যক্রম চালাতে দেবে, তাদের কার্যালয়গুলো খুলে যাবে, তাহলে ভালো কথা, সে ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। যদিও গত 15 বছর, 15.5 বছর আওয়ামী লীগের শাসন আমলে নানা রকম অপশাসন, গুম খুন, অনন্ত অপরাধের ফিস্তি দেওয়া যাবে, যেটা হয়তো বলতে গেলে একটি ভিডিও শেষ করা যাবে না। তারপরেও আমি বলবো যে আওয়ামী লীগের সব নেতাকর্মী যে এই অপরাধের সাথে জড়িত, এটিও কিন্তু আমরা জোর গলায় বলতে পারি না। সুতরাং সরকার যদি চায় তাদের কার্যক্রমকে
ওপেন করে দিতে, উন্মুক্ত করে দিতে, সেটা তারা করতেই পারে। কিন্তু গত অন্তর্বর্তীকালীন সরকারের সময় আওয়ামী লীগের উপর যে অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, সেই নিষেধাজ্ঞাটুকু নিশ্চয়ই উঠায় নিতে হবে। তাছাড়া একদিকে অফিস খুলে দেওয়া, অন্যদিকে তারা জয় বাংলা স্লোগান দিলে তাদেরকে গ্রেপ্তার করা, এটি তো আসলে কোনো আইনের শাসনের ইঙ্গিত বহন করে না। আমি ঠিক বুঝতে পারছি না বিএনপি আসলে আওয়ামী লীগকে নিয়ে কি খেলছে। তাদের এই খেলার ফলাফল যে ভালো হবে না, এটি মোটামুটি বলা যায়। নিশ্চয়ই জনগণ এটা জানে এবং বিএনপিও ভালো করে জানে যে আওয়ামী লীগ কী জিনিস। আওয়ামী লীগ একটি অত্যন্ত পুরাতন এবং জনসম্পৃক্ত তৃণমূল পর্যায়ে তাদের যথেষ্ট সমর্থক এবং নেতাকর্মী আছে। সুতরাং রাজনীতি যে কুটচাল, সেটি আওয়ামী লীগের চেয়ে বাংলাদেশে আর কোনো দল ভালো জানে না বলেই আমি মনে করি। সুতরাং আওয়ামী লীগকে নিয়ে খেলা নয়, সরকারের যদি সদিচ্ছা থাকে তাহলে আইন প্রয়োগের মাধ্যমে তাদের অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিত করা এবং যারা নিরপরাধ তাদেরকে রাজনীতি করার সুযোগ দিতেই পারে। এটি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটি আইনসম্মতভাবেই করা সম্ভব। কিন্তু তাদের কার্যক্রম নিষিদ্ধ রেখে একদিকে তাদের অফিসগুলো খুলে দেওয়া, অন্যদিকে তারা জয় বাংলা স্লোগান দিলে তাদেরকে অ্যারেস্ট করা, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি আইনের শাসন নয় এবং এটি পূর্বের ফ্যাসিবাদী আচরণেরই এক অন্য রূপ বলেই মনে হচ্ছে। দর্শক, শেষে শুধু এ কথাটাই বলতে চাই, 2024-এর গণ আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর মানুষের মধ্যে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেই পরিবর্তনের আকাঙ্ক্ষার ভিত্তিতেই 2026-এর 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচনে ব্যাপকভাবে জনগণ হ্যাঁ ভোটের পক্ষে রায় দেয় এবং একটি নতুন রাষ্ট্র গঠনের দায়িত্ব বর্তমান সরকারের উপর অর্পিত হয়। এই দায়িত্বকে কোনোভাবেই বিএনপি অস্বীকার করতে পারে না। এটি জনগণের সঙ্গে স্পষ্ট প্রতারণা। আমরা আশা করব সরকার, বিশেষ করে এই সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এই জনগুরুত্বপূর্ণ বিষয়টাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন এবং এই সংস্কার প্রস্তাবগুলো পুঙ্খানুপুঙ্খারূপে বাস্তবায়নের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে। দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।